না, এ বাংলা সুজলা সুফলা শুধু বাংলা নয়, এ বাংলা এবার বোমা বারুদের বাংলা। ঠিক শুনছেন, বোমা বাজি এসবের স্তূপে পরিণত হচ্ছে বাংলা। ক্রমাগত পশ্চিমবঙ্গের তালিকায় একের পর এক জায়গার নাম বাড়ছে যেখানে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বাজি বিস্ফোরণ এবং তার সঙ্গে সঙ্গে সোনায় সোহাগা বলতে পারেন কার্তুজ, এই সব কিছু, পিস্তল, সব কিছু রয়েছে তালিকায়। কোনটা ছেড়ে কোনটা বলবো? দেখুন, আপনারা তাজা বোমার নাম শুনেছেন, আপনারা সকেট বোমার নাম শুনেছেন, আপনারা কার্তুজের নাম শুনেছেন, আপনারা AK-47-এর নাম শুনেছেন, পিস্তলের নাম শুনেছেন। বিশ্বাস করুন, আমার জার্নালিজমের এই কেরিয়ারে আমি অন্তত পিস্তল এবং বোমার নাম যতবার শুনেছি, এর আগে অন্ততপক্ষে আমি এত নাম জানতাম না। জার্নালিজমের কেরিয়ারে এই এত পিস্তল, বোমা, বাজি কার্যত 2011 সালের পর থেকে এত সামনে আসছে, সত্যি বলতে বাধ্য হচ্ছে সবাই যে বোমা বাজি এসবের স্তূপে পরিণত হচ্ছে বাংলা। দেখুন, 2011 সালের আগেও যে বোমা কখনো ফাটেনি এমনটা নয়। 2011 সালের আগেও CPIM সরকারের আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু বেনজির ঘটনাটা এবং ঠিক তালটা কোন জায়গায় কাটলো বলুন তো? কাটলো যখন একই বছরে 3 থেকে 4 বার বোমা বিস্ফোরণ হলো এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, বোমা মজুদ হচ্ছে, বোমার লাইসেন্স আদৌ থাকছে, এই সব কিছু প্রশাসনের নাকের একেবারে ডগায় হচ্ছে। তাদের নাগালের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু নাকি প্রশাসন জানতেই পারছেন না। তাদের মাথাতেও আসছে না যে তাদের আশপাশে এরকম ঘটনা প্রতিবার সামনে আসছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের বলির পরে তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন তারা জানতেন না। আচ্ছা, প্রশ্ন অনেক রকম উঠবে। স্থানীয় বিধায়ক কি করছে, পঞ্চায়েত প্রধান কি করছেন, তার সঙ্গে সঙ্গে প্রশাসন কি করছেন, স্থানীয় বাসিন্দারা কেন বারবার ভুগছেন, এই নানান রকম প্রশ্ন আপনারা করতে পারেন। কিন্তু এসব প্রশ্নের মধ্যে তাদের উত্তরও অনেক রকম রয়েছে। ঠিক যেমন রাজনৈতিক নেতাদের থাকে, নানান রকম উত্তর রয়েছে তাদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এত প্রশ্নের উত্তরের মাঝে গোলক ধাঁধা এবং চক্রব্যূহটা ঠিক কোথায় রচনা করা হচ্ছে? দেখুন, একের পর এক সাধারণ মানুষকে দিনের পর দিন ধর্মের জুজু দেখানো হয়। একেবারে 1 এপ্রিল থেকে 900টি ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়, এই সব কিছু হয়। ধর্মের জুজু দেখিয়ে আসল জায়গাগুলো থেকে বারংবার সব রাজনৈতিক দলের নেতারাই ক্রমাগত সরিয়ে দিচ্ছেন। এই যেমন বোমা বিস্ফোরণ হচ্ছে, স্বভাবতই প্রশ্ন উঠবে আইন শৃঙ্খলা নিয়ে। প্রশ্ন কে করবে? জানা নেই। আইন শৃঙ্খলা কোন জায়গায় রয়েছে? জানা নেই। সরাসরি জনপ্রতিনিধিদেরও সর্বসমক্ষে দিনে দুপুরে খুন হতে হচ্ছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জানার চেষ্টা করতে হবে। আগামী 1 ঘন্টা জানার চেষ্টাও করব। আজ ধার প্রশ্ন হবে, জানার চেষ্টা করব তৃণমূল নেতার থেকে এবং বিজেপি নেতার থেকে, উভয়ের থেকে জানার চেষ্টা করব এ কোন বাংলা। 26-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপি এত বড় বড় কথা বলছে, তারা সত্যি ক্ষমতায় এলে এই বাংলাকে পরিবর্তন করতে পারবে, নাকি তারাও এই নরক যন্ত্রণায় ভুগতে শুরু করবে তাদেরই কথা মতো? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন টাইপ টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আর আজ আমাদের মূল আলোচনার বিষয় বোমাবাজি স্তূপে বাংলা। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছে বিস্তারিত আলোচনায়। দেখুন, ধুলাহাটে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ। কারখানা থাকলেও কেন বাড়িতে মজুদ বাজি? বিধায়কের দাবি লাইসেন্স ছিল, কিন্তু কিসের জন্যে? বাজি মজুদ নাকি বাজি তৈরির জন্য ছিল লাইসেন্স? সোমবার রাত তখন প্রায় 9টা। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ঢোলাহাট এলাকার বাসিন্দারা তখন ব্যস্ত যে যার কাজে। হঠাৎ জোরালো বিস্ফোরণ। হতভম্ব এলাকাবাসীরা বাইরে বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে স্থানীয় বাজি ব্যবসায়ী বণিক পরিবারের বাড়ি। কারোরই বুঝতে বাকি রইল না ঘটনাটা ঠিক কী ঘটেছে।
পাথর প্রতিমা ঢোলাহাট এলাকার বাসিন্দা তুষারকান্তি বণিক ও চন্দ্রকান্ত বণিক। দীর্ঘ প্রায় 10 বছর ধরে তারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ছিল বাজি তৈরি ও মজুদের কারখানা। বিক্রির জন্য বাড়িতেও মজুদ রাখতেন বাজি। আর সোমবার রাতে সেই মজুদ বাজিতে বিস্ফোরণেই ঘটল বিপত্তি। মৃত্যু হলো বণিক পরিবারের 4 শিশু সহ 8 জনের। সকাল হতেই ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন এলাকাবাসী। বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো উড়ে গিয়েছে বাড়ির একাংশ। পার্শ্ববর্তী পুকুরে পড়ে রয়েছে বাড়ির বিভিন্ন সামগ্রী, এমনকি গ্যাস সিলিন্ডারটি পর্যন্ত বাড়ি থেকে উড়ে গিয়ে পড়েছে পুকুরে। কিন্তু কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ? স্থানীয় সূত্রের খবর, বাড়িতে তৈরি করা হচ্ছিল বাজি। এছাড়াও বিপুল পরিমাণ বাজি আগে থেকেই বাড়িতে মজুত করা ছিল। আগুনের সংস্পর্শে আসতেই পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ, ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি তৈরি ও মজুদ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এলাকাবাসীরা। এমনকি পুলিশেও এ বিষয়ে জানানো হয়, কিন্তু কোনো কিছুই গ্রাহ্য করা হয়নি। বারবার বলা হয়েছিল যে তাদের নাকি লাইসেন্স আছে বাজি তৈরির। আর এখানেই উঠছে নানা প্রশ্ন। আদেও কি বাজি তৈরির অনুমোদন ছিল বণিক পরিবারের? যদি অনুমোদন দেওয়া হয়েই থাকে, তাহলে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি তৈরির অনুমোদন মিলল কিভাবে? মঙ্গলবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তার দাবি, 10 বছর ধরে চলছিল বাজি কারখানাটি। 2022 সালে গ্রেপ্তারও হয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। অভিযোগ ছিল বেআইনি বাজি তৈরির। এখানেও উঠছে প্রশ্ন, 10 বছর ধরে বাজি কারখানাটি চললেও পুলিশের কোনো নজরদারি ছিল না। চন্দ্রকান্ত বণিকের গ্রেপ্তারির পরেও কেন পুলিশ অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখল না? এডিজি দক্ষিণবঙ্গের দাবি, বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদি তাই হয়, তাহলে কেন স্থানীয়দের বলা হয়েছিল তাদের বাজি তৈরির লাইসেন্স রয়েছে? এদিকে স্থানীয় বিধায়কের দাবি, বাজি তৈরির লাইসেন্স ছিল। তবে কি এই লাইসেন্সের সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক লেনদেন? বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে এখন দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতশবাজি তৈরির অনুমতি। তবে কি লোকচক্ষুর আড়ালে এখানে বেআইনিভাবেই বাজি মজুত করা হতো? প্রসঙ্গত, বেআইনি বাজি কারখানাতে বিস্ফোরণের ভয়াবহতা রাজ্যের নতুন বিষয় নয়। এক নজরে দেখে নেব কবে কোথায় বাজি বিস্ফোরণে কতজনের মৃত্যু। 2022-এর 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে ভয়াবহ বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। 2022-এ 3রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, 3 জনের মৃত্যু হয়। 2022-এর 11ই অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 2 জনের। 2023 সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জনের মৃত্যু হয়। খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 12 জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে দগ্ধ দেহ। 2023 সালে দত্তপুকুরের মোচপোল গ্রামে একটি দোতলা বাড়ির ভেতরে থাকা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় 9 জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন প্রায় 12 জন। ওই বছরেরই 20 মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 3 জনের। 2024 সালের 3রা নভেম্বর মধ্যরাতে কল্যাণীর রথতলাতে বিস্ফোরণে উড়ে যায় গোটা বাজি কারখানায়। সেখানে মৃত্যু হয় 4 জনের। 2024 সালের নভেম্বর মাসেই উলুবেড়িয়াতে বাজি ফাটাতে গিয়ে ঘটে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে 3 শিশুর মৃত্যু হয়। 2025 সালের 31শে মার্চ দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ, 4 শিশু সহ একই পরিবারের 8 জনের মৃত্যু। পাথর প্রতিমা কাণ্ডের পর কি বন্ধ হবে বাজি বিস্ফোরণ, নাকি কয়েক মাস পরেই নাম জুড়বে অন্য কোনো জায়গার? আজ এখান থেকেই বিতর্ক শুরু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কি বুঝলেন প্রতিবেদন থেকে? কি কি প্রশ্ন আসলো, কি বুঝতে পারলেন? তার কারণ, একের পর এক মরণ খেলায় নামছে বাংলা। একের পর এক বোমা বিস্ফোরণ, বাজি বিস্ফোরণ হচ্ছে, তাও আবার অনেক সময় তৃণমূল নেতার বাড়িতেও হচ্ছে। বলছি, বাজিটা কি হঠাৎ করেই তারা মজুত করতে শুরু করে দিচ্ছে? প্রশাসনের কাছে কোনো খবর থাকছে না। লাইসেন্স সত্যিই তাদের রয়েছে কি নয় নেই, সেটাও কি প্রশাসন আগে থেকে জানতে পারছে না? যদি জানতেই না পারে, তাহলে প্রশাসন কি ফেল করছে? তাহলে কি প্রশাসন ব্যর্থ? তাহলে কি সত্যি প্রশাসনের নজর নেই? কোন উত্তরে কোন প্রশ্নের সঠিক জবাব হবে আমরা জানি না। তার কারণ, এ ঘটনা প্রথমবার নয়, দিনের পর দিন এই ঘটনা ঘটছে। একের পর এক
কয়েক মাস অন্তর অন্তর এই ঘটনার সম্মুখীন হচ্ছে বাংলা। দেখুন, অনেকেই বলবেন বাংলাকে নিয়ে কেন এত মেলাইন করা হচ্ছে, বাংলাকেই কেন বলা হচ্ছে। এতে কিছুক্ষণ পরে আপনারা শুনতে পাবেন তৃণমূল নেতা যিনি থাকবেন তিনি হয়তো সরাসরি বলবেন বাংলাতেই কি শুধু এই ঘটনা ঘটেছে। তিনি একেবারে কার্যত আজকের ঘটনা, গুজরাটের ঘটনা তুলে ধরবেন, বলবেন গুজরাটেও তো এরকম ঘটনা ঘটছে। আচ্ছা দেখুন, গুজরাটে ঘটতে পারে, ইউপিতে ঘটতে পারে, হরিয়ানাতে ঘটতে পারে, মহারাষ্ট্রে ঘটতে পারে, দিল্লিতে ঘটতে পারে, যে কোনো জায়গায় ঘটতে পারে। প্রশ্ন আখিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন দিল্লি, হরিয়ানা কোনো অন্য কোনো জায়গার নয়, বা বাংলার শুধু আলাদা করে নয়। মূল প্রশ্ন সাধারণের নিরাপত্তা কোথায় রয়েছে। বাংলায় প্রশ্ন উঠছে, তার কারণ বাংলায় বসে আমরা এই শোটা করছি। আর ঠিক সেই জায়গায় সরাসরি প্রশ্ন ওঠে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাহলে কোথায় ফেল করছে প্রশাসন, আইন শৃঙ্খলা ঠিক কোথায় রয়েছে? এই তো কিছুদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার একের পর এক খুন হচ্ছেন, কখনো সরাসরি নৈহাটিতে, কখনো বা বারুইপুরে, কখনো বা মালদায়। একের পর এক ঘটনা, কোনটা ছেড়ে কোনটা বলবো। বিভিন্ন জায়গায় এই ইস্যু সামনে আসছে। আচ্ছা, এই ইস্যুর ভিড়ে সত্যি কি রাজনৈতিক নেতারা নিজেদের হাত শেখার চেষ্টা করছেন? প্রাণের বলি, মৃত্যু লীলা নিয়ে রাজনীতি করবার চেষ্টা চলছে। এই যিনি নাম রয়েছে সরাসরি বাজি ব্যবসায়ী, যিনি ঢোলাহাটের পাথর প্রতিমার বাসিন্দা, যিনি পাথর প্রতিমাতেই এই ঘটনা ঘটেছে এবং পাথর প্রতিমার সেই বাড়িতে এই বোমা মজুত করা ছিল, তিনি 10 বছর আগে একবার গ্রেপ্তারও হয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি গ্রেপ্তার হলেন সেই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার 10 বছরের মাথায় আবারও সেই একই ঘটনা কি করে ঘটে? প্রশ্ন তো উঠবে। তাহলে স্থানীয় প্রশাসন সত্যি কি এই বিষয়ে নজরদারি করেছিলেন? প্রশ্ন উঠবে। এবং তার একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করবে, এই 10 বছরে যে ব্যক্তি একবার গ্রেপ্তার হয়েছেন সেই ব্যক্তির হঠাৎ করে নিশ্চয়ই বাড়িতে মজুত করতে শুরু করবে না, নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের মদতও এখানে থাকতে পারে। তাহলে কি সোজা সাপটা প্রশ্ন আমরা বলতে পারি সবটাই টাকার অঙ্কের খেলা? জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। কিন্তু এখন যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে অনলাইনে জুড়ে মাননীয় জিৎ বোস, বিজেপি সমর্থক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার শোতে। আমি প্রথমেই একটু অনাবিল বাবুর কাছে যেতেই হবে। অনাবিল বাবু, কি হচ্ছে বলুন তো? বোমা বারুদের স্তূপে পরিণত হয়ে গিয়েছে বাংলা। শুধু একটি দুটো উদাহরণ নয়, অনেক উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কোনটা ছেড়ে কোনটা বলবেন? কোনটার ক্ষেত্রে কি ডিফেন্ড করবেন? একবার অন্তত বলে দিন, হ্যাঁ আইন শৃঙ্খলা সত্যি একেবারে সপাটে ওপরে উঠে গেছে, আইন শৃঙ্খলা আপনাদের হাতে নেই, সেটা বলে দিন, স্বীকার করে নিন। তাহলে অন্তত সাধারণ মানুষ এটা বুঝতে পারবে যে রাজ্য সরকারের হাতে সেটা নেই, ভরসাই উঠে যাবে। অন্তত আপনাদের দিকে কেউ ব্লেমটা করবে না। কিন্তু এই মেকি দায়িত্ব কেন নিচ্ছেন? একের পর এক এই ঘটনা কেন ঘটবে? আইন শৃঙ্খলা সত্যিই রয়েছে বাংলায়, যদি থাকতো তাহলে বাবলা সরকার খুন হন কী করে? নৈহাটিতে এইভাবে আইন শৃঙ্খলা সাধারণ মানুষের হাতে কী করে চলে যায়? পুলিশ মন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করছেন বলুন তো আপনারা? অনামিল বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার রঞ্জন বাবু, শুনতে নমস্কার। পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, দেখুন, আপনি যেগুলো বলছেন আমি ডিফাইন করছি না, আমি কন্ডেমই করছি। কিন্তু আজকে যদি বাস্তব কথাটা বলতে কোনটা হয়, কন্ডেম করছেন অনাবিল বাবু? আমি সো সরি, আপনাকে আটকাতে হচ্ছে। আপনি প্রথমেই বলছেন কন্ডেম করছেন, কোনটা কন্ডেম করছেন? তার মানে এই ঘটনাটি ঘটেনি, পাথর প্রতিমার ঘটনা ঘটেনি, খাগড়াগড়ের ঘটনা ঘটেনি, হাওড়ায় ঘটেছে। ঘটনা ঘটেনি, বারুইপুরে ঘটনা ঘটেনি, নৈহাটিতে ঘটনা আমি কি ঘটেনি। বললাম? আমি কি বললাম? আমি বললাম ডিফাইন করছি না, আমি বললাম তো ঘটেছে। এবং সেখান থেকে আমি আপনাকে যেটা বলতে চাইছি যে এটা একটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সমস্যা নয়, এটা সর্বভারতীয়, সর্বভারতের সমস্ত জায়গাতে দেখুন একটা যে মূল্যবোধের অবক্ষয় তৈরি হয়েছে। মানে যেন তেন প্রকারে মানুষ একটা একটা গতিতে আগাচ্ছে যে আমাকে লাভবান হতে হবে, আমাকে লাভবান হতে হবে। আজকে আপনি বলুন যে আজকে যদি ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া হয়, পাড়াপড়শিতে কোনো ঝগড়া হয়, চেনা অচেনায় যদি কোনো ঝগড়া হয় এবং সেটা যদি সীমা ছাড়ায়, তাহলে তখন আমরা একটা কথা আমাদের কানে আসে যে কোর্টে বুঝে নেব, কোর্টে বুঝে নেব। তার মানে এটা হচ্ছে একটা আস্থা, কোর্টের প্রতি মানুষের একটা আস্থা, যে সেখানে গেলে আমি আমার সুবিচারটুকু পেতে পারি। কিন্তু আজকে আপনি বলুন তো যে 14ই মার্চ বিচারপতি যশবন্ত ভার্মার
বাড়িতে আগুন লাগলো এবং তার যে আউট হাউস বা স্টোর রুম, সেখান থেকে 15 কোটি টাকা সেখান থেকে উদ্ধার হচ্ছে। তাহলে এই বিচারপতির বাড়ি থেকে 15 কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাহলে বিচারপতিদের উপরে পর্যন্ত মানুষের আস্থাটা থাকছে না। তার মানে কি আমাদের মূল্যবোধের অবক্ষয়, এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আমরা সবাই চলেছি, মোরাল ভ্যালুটুকু কিন্তু আমরা প্রত্যেকে হারাতে বসেছি। এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা যারা চ্যানেলে বসেছি হয়তো মুখে বড় বড় কথা বলে দিতে পারি, কিন্তু সত্যিকারের বাস্তব মোরাল ভ্যালু এবং আজকে যদি ভ্যালু এডুকেশনের কথা বলা হয়, তাহলে কিন্তু সত্যিই আজকে আমরা একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আগাচ্ছি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনিলবাবু, আপনারা বলছেন যে গড্ডালিকা প্রবাহে সবাই ভাসছে, মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আমি এই দুটো শব্দ নিচ্ছি, তার কারণ এটা খুব সত্যি কথা। সত্যি হয়তো সাধারণ মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আপনি খুব ভালো কথা বলছেন, কিন্তু অনিলবাবু এটাও তো আপনাদেরকে মানতে হবে, রাজ্য সরকারটা আপনাদের, সরকারটা আপনাদের দলের চলছে। কি চলছে অবশ্যই চলছে, একের পর এক। অবশ্যই চলছে। আপনি একটু চিন্তা করে দেখুন অনিলবাবু, আমি হ্যাঁ, কোনো রকম ডিবেট নয়, চিন্তা- আমি একটু কনস্টিটিউয়েন্ট আমি গঠনমূলক কয়েকটা চিন্তা প্রশ্ন করছি। করবো, আপনি শুধু এই উত্তরটা একটু দিয়ে দেবেন অনিলবাবু দর্শকদের আমি উদ্দেশ্যে। 10 হ্যাঁ, বছর বলুন, আগে যে বলুন। ব্যক্তি গ্রেপ্তার হয়, 10 বছর আগে যে ব্যক্তি গ্রেপ্তার হয়, তার এগেনস্টে অলরেডি ক্রিমিনাল অ্যাটেম্প্ট রয়েছে। তিনি লাল দাগের মানুষ। সেই ব্যক্তি 10 বছর পরে ছাড়া পাচ্ছে, আবারও সেই ব্যবসা করছে। স্থানীয় প্রশাসনের কাছে কোনো খবর থাকবে না। অনামিলবাবু, এটা সত্যিই মানা যায়? যদি সত্যিই মানা যায়, যদি আমি মেনে নিই হ্যাঁ তার কাছে খবর রয়েছিল, তাহলে 10 বছর সময় লাগলো সেই জায়গাটাকে বন্ধ করার জন্য, তাকে আগে গ্রেপ্তার করা গেল না? না, এটা আপনি যেটা বলছেন এটা হয়তো আপনার অবশ্যই যুক্তিযুক্ত একটা প্রশ্ন। আপনি এটা করেছেন, অবশ্যই যুক্তিযুক্ত প্রশ্ন। কিন্তু আমি বলছি যে এইভাবে শুধুমাত্র একটা বিষয়কে বা দুটো বিষয়কে দিয়ে আমরা যদি বিচার করি, তাহলে কিন্তু আমরা ভুল করব। কারণ একটা সার্বিক একটা বিষয় চলে আসছে দীর্ঘদিন ধরে। আপনার মনে পড়ে বউবাজার বিস্ফোরণ কাণ্ডের কথা? সাট্টাডন রশিদ খানের কথা মনে পড়ে? একদম লালবাজারের পাশে, সেখানে বউবাজারে সাট্টাডন রশিদ খানের বউবাজার বিস্ফোরণে কি ঘটেছিল? তাহলে নাকের ডগায় পুলিশ সেখানে কি করছিল আমি যদি বলি, আমি যদি প্রশ্ন করি, তাহলে শুধুমাত্র এই রকম ঘটনাগুলোকে দিয়ে সার্বিক প্রশাসনের বিচার করা যায় না। আমি যেমন ঠিক বিচারপতি যশোবৎ ভার্মার কথা আমি বললাম, ঠিক তেমনি আজকে যদি আমি ওয়াই চন্দ্রচূড়ের কথা বলি, তাহলে আবার সম্মানে শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে যাবে, তিনি আমার একজন মানুষ। তাহলে এই সবকিছু নিয়ে তাহলে আমাদের মধ্যে মোরাল ভ্যালুটার প্রয়োজন, সত্যিকারের মানুষের প্রয়োজন। তাহলে কিন্তু আমরা এই যে জাল বিস্তার হয়েছে, সেই বিস্তারিত জাল থেকে কিন্তু আমরা বেরোতে পারবো, মানুষ তার জায়গায় থাকতে পারবে। তা না হলে কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, তাহলে অনিলবাবু, যদি আমরা আমি মেনে moral নিচ্ছি value-টা মোরাল ভ্যালু নষ্ট হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তো এটা দাবি করে যে রাজ্যে নাকি বিজেপি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, কংগ্রেস ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, সিপিআইএম ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতেও এই ধরনের বিস্ফোরণ ঘটছে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসের মোরাল ভ্যালু ডাউন হয়ে গেছে, নাকি পরিবারটা অনেক বেশি বড় হয়ে গেছে যার জন্য আমি আপনারা ধরে সার্বিক রাখতে কথা পারছেন বলছি। না? কোনটা? আমি কিন্তু তৃণমূল কংগ্রেস বলিনি, আমি কংগ্রেস বলিনি, আমি সিপিএম বলিনি, আমি বিজেপি বলিনি, আমি কিন্তু সার্বিক ঘটনাগুলো কথা তো বলছি। তৃণমূল নেতার বাড়িতেও ঘটছে অনাবিল বাবু। আমার ঘটছে, প্রশ্নটা অত্যন্ত তৃণমূল স্পেসিফিক নেতার প্রশ্ন। বাড়িতে ঘটছে, আবার আবার বিজেপি নেতার বাড়িতেও ঘটছে, বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এটাও তো অস্বীকার করা যায় না। সেই এটাও বিজেপি তো নেতা এটাও যদি তো আবার তাপসী মণ্ডলের মতো আবারও আপনাদের দলে যোগদান করে ফেলেন, তাহলে কি আপনি বলবেন, স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে হয়েছে, বিজেপি আরে এটা করেনি? মূল্যবোধের অবক্ষয়ের কথাটা আমি তো প্রথমেই বলেছি অঞ্জন বাবু, মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ সেই তৃণমূল মূল্যবোধের কংগ্রেসের অবক্ষয় থেকে মূল্যবোধের যদি অবক্ষয় আমরা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অবক্ষয় থেকে মূল্যবোধের যদি আমরা অবক্ষয়। বেরোতে না পারি, তাহলে কিন্তু সত্যিই এই সমাজটাকে আমরা সুস্থ রাখতে পারবো না। বেশ বেশ, মূল্যবোধই আটকে থাকুন আপনারা, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এভাবে দিনের পর দিন রাস্তায় বসে কাছে, বিশ্বাস করুন আমি যখন প্যাকেজটা চালাচ্ছি, প্রতিবেদনটা যখন আপনাদের সামনে রাখছিলাম, তখন আমি খুব আমার লোম খাড়া হয়ে গিয়েছিল, কার্যত গুজবাম্পস আসছিল। তার কারণ তিনি বলছিলেন ও বাবা করে ডাকছিলেন যাদের এই বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। প্যাকেজের প্রথমেই আমি সেই দৃশ্যটা দেখিয়েছি, এটা দেখা যায় না। আমি এখানে অবশ্যই রতনবাবুর কাছে আসবো, রতনবাবু আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমাকে জিৎবাবুর কাছে একটু আসতে হবে, একজন মানবিক মানুষ কখনোই এগুলোকে মেনে নিতে পারে না। না হলে আপনার ফ্রেম সঠিক আসবে না। জিৎবাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা বলুন। যাচ্ছে। বলুন আপনার প্রতিক্রিয়া। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে
আজকে যে যে ধরনের ঘটনা ঘটেছে বিগত দিনেও আরো আমরা দেখেছি। প্রথম কথা হতো তৃণমূল কংগ্রেস একটাই কাজ, খালি দায়, নিজের ঘাড় থেকে দায় ফেলে দেওয়া। আজকে যে এই যে 8 জন মারা গেল, এই যে 8 জন মারা গেল, এই দায়টা কে নেবে? পুলিশ প্রশাসনকে নিতে হবে। ওখানকার যারা যে না, আমি তো বলছি বর্তমানে পুরো প্রশাসনের, অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে যাচ্ছে জিতবাবু। হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন ফেল করবে তো। তার কারণ হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটা শুধু টাকা ইনকাম করার জন্য রয়েছে, নিজের পুঁজি কিভাবে ভরতে হবে। যার কারণে আপনি দেখতে পারবেন একজন বক্তব্য রেখেছেন ওইখানেই যে প্রায় দিনে তৃণমূলের যারা আর কি রতি মহারথীরা রয়েছে তারা আসতো এবং টাকা কালেক্ট করে নিয়ে যেত। তার মানে কি, প্রশাসনের নজর ছিল, নেতা মন্ত্রীদের নজর ছিল, তার থাকাকালীন তারা কোনো ব্যবস্থা নেয়নি। সুব্যবস্থা যদি নিত আজকে এই 8 জনের প্রাণটা যেত না। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া উনি এক্ষুনি হয়তো কখনো প্রেস রিলিজ করে বলে দিতে পারেন যে লক্ষাধিক টাকা করে হয়তো ক্ষতিপূরণ দিয়ে দেবেন, কিন্তু ওই ক্ষতিপূরণের পরে মানুষটা কি ফিরে আসবে? 8 জন মানুষ একটা পরিবারের মারা গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই এই প্রশাসন যখন দায়ভার এড়াতে পারছে না, তখন এর দিকে পুরনো কিছু কথা, বউবাজারের কথা, এই কথা সেই কথা, বিভিন্ন রকম কথা বলেই দেবে, কিন্তু দায় কিন্তু তাদেরই। বর্তমানে 13 বছরের বেশি হয়ে গেল এই সরকার বাংলায় ক্ষমতায় রয়েছে। বাংলায় যখন এই সরকার ক্ষমতায় রয়েছে তো তাদের ওপর দায়িত্ব যে কোথায় কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে একটা বারুদ কারখানা যদি কোনো রকম বাজি কারখানা করতে হয়, তাকে সাইট প্ল্যান দিতে হয়, যেখানে সেই সাইট প্ল্যান অনুযায়ী তারা দেখবে যে সেখানে কোনো রকম যদি আগুনের কোনো রকম কোনো অগ্নি নির্বাপক কিছু যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তখন যেন অ্যাটলিস্ট না, কিন্তু দমকলটা এসে জিতবাবু পৌঁছতে আপনি পারে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো একটি দিক রয়েছে, কিন্তু আরও একটি দিক রয়েছে, তা হচ্ছে ঘিঞ্জি কোনো এলাকাতে এসব করার কোনো নিদানই নেই, করতেই আমি পারেন না। ওটাতেই আসছিলাম, যে যদি সাইট প্ল্যান বা কোনো রকম যদি সঠিক সব রকম নিয়ম মেনে হতো, তাহলে কিন্তু দমকল যাওয়ার ব্যবস্থা থাকতো। এই যে না, ঘিঞ্জি জিতবাবু জায়গাটা, আপনার নিশ্চয়ই মনে থাকবে এই তো কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে যে ঘটনাটি ঘটলো কল্যাণীতে সম্ভবত, সেখানেও কল্যাণী, কিন্তু একই রকমভাবে ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য একদম দমকল প্রথমে ঢুকতে পারেননি। একদম 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 ওইটাই। যে এই যে এই এই কারখানাগুলোর কোনো রকম অথেন্টিসিটি নেই। এই কারখানাগুলো কোনো রকম ভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে কারখানাগুলো কাজ করছে। বেশ যাই বেশ, হোক, তাদের পেটের দায় তারা করতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু পেটের দায় এই শব্দটা বর্তমান আমি অবশ্যই নিলাম, সরকারে, কিন্তু আমি রতনবাবুর কাছে আমাকে একটু আসতে হবে। আসবো না জিতবাবু আপনার কাছে, বর্তমান আবারও রিপেয়ার করার সরকারে সুযোগ দেবো। আমি রতনবাবুর কাছে একটু আসছি। রতনবাবু, কার্যত দেখুন আমি একটি বিষয়ে অত্যন্ত দোলাচলে রয়েছি, বিভ্রান্ত রয়েছে, এবং আপনি যদি বিভ্রান্ত আমার থেকে একটু বিভ্রান্তিকর অবস্থা থেকে একটু বের করতে পারেন, প্লিজ বের করবেন। তা হলো, একাধারে সরাসরি বঙ্কিম হাজরা সেখানে যাচ্ছেন, উত্তরবঙ্গ উন্নয়ন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সরাসরি বলছেন সুপ্রতিম সরকার যে একজন বলছেন লাইসেন্স ছিল, একজন বলছেন যে লাইসেন্স ছিল না। আমি বলছি লাইসেন্স ছিল আর ছিল নার মাঝে 8 জনের মৃত্যু হয়ে যাবে, আর সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন, তারা কার্যত নির্বাক থাকবে। 10 বছর ধরে তাদের কাছে কোনো রকম কোনো কিছু উত্তর পাওয়া যাবে না, স্পিক টু নট থাকবে। অযোধ্যা, শুভ সন্ধ্যা। আপনার চ্যানেলে যারা আছেন টাইম টিভি সকলকে শুভ সন্ধ্যা জানাই। খুব মানে কি বলবো অযোধ্যা, প্রথম কালকে আপনাদের চ্যানেলে দেখছিলাম যে প্রথম এই খবরটা ব্রেকিং নিউজ হিসেবে চলছিল রাত্রেবেলায়। তো দেখে মানে কি বলবো, যে আপনি যেটা বললেন যে এখানে সুপ্রতিম সরকার ডিজি তিনি বলেছেন যে এডিজি দক্ষিণবঙ্গ। 4 জন, হ্যাঁ দক্ষিণবঙ্গের, তিনি বলেছেন যে এই যে চন্দ্রনাথ বণিক ওনাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল এই অবৈধ বাজির কারখানার জন্য, কিন্তু তারপরে উনি ছাড়া পেয়ে যায়, ছাড়া পাওয়ার পরে আবার সেই অবৈধ বাজির কারখানা উনি তৈরি করেছে। তাহলে এই বাংলায়, আচ্ছা বলুন তো অঞ্জনদা, যিনি মাননীয়া আজকে বলেছিলেন যে বাংলা বৈশে যে মহাকুম্ভ মেলাটাতে যারা মারা গেছিল
তাদেরকে নিয়ে তিনি বলেছিলেন মৃত্যু কুম্ভ। আজকে বলুন তো এই বাংলাকে আমরা কি বলতে পারি? মাননীয়া কি একটু বলে দিবেন যে এই বাংলার যে প্রতিনিয়ত শিশু, মানে কল্পনা করা যায় বাচ্চা বাচ্চা শিশু তারা ঝলসে মরে গেল, আগুন আগুন লেগে তাদের বাড়ি পরিবার সব ধ্বংস হয়ে গেল। এটা একটা তো ঘটনা না, পর 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 ঘটনাগুলো আপনাদের চ্যানেলে যেভাবে দেখাচ্ছেন সাল তারিখ দিয়ে কয়েক একশো মানুষ এই বাজি কারখানায় মারা গেল। আচ্ছা, মৃত্যুটা কি এই বাংলার একটা মানে কালচারের সাথে যুক্ত হয়ে গেছে? সব ক্ষেত্রেই আমরা দেখছি মৃত্যু আর মৃত্যু। আচ্ছা, পুকুর থেকে নদীর ধার থেকে কার্তুজ পাওয়া যাচ্ছে, আমি সেই বোম ঘটনা তো পিস্তল, আসবো। হুম। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাওয়া যাচ্ছে অঞ্জনদা। কোথায় এই বাংলা চলেছে? এই বাংলা একটা কি বলবো, উনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, আজকে এই বাংলা কি মৃত্যুর বাংলা হতে চলেছে? প্রতিনিয়ত মানুষ মরবে, আর কত রক্ত, আর কত ঝলসানো দেহ, আর কত খুন, আর কত ধর্ষণ, আর কত এইগুলো এই বাংলার মানুষ সহ্য করবে? শুধুমাত্র আপনার টাকা টাকা টাকা, দুর্নীতি করো টাকা, মানে কোনো কিছুর এই বাংলায় সুস্থ নাই অঞ্জনদা। আজকে আজকে অনাবিল বাবু বলছিলেন ওনার চাকরি চলে যাবে, উনি যেই কথা বলেছেন আজকে উনি সাহস করে বলেছেন মূল্যবোধের অবক্ষয় হয়েছে শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষ জুড়ে। আজকে আপনি কি কথা বলছেন? আপনার যদি মাননীয়া জানতে পারেন যে অনাবিল বাবু এরকম বলছে বাংলারও মূল্যবোধ শেষ হয়ে গেছে, মূল্যবোধটা জন্ম হয় কোথা থেকে অঞ্জনদা? মূল্যবোধের শিক্ষা কোথা থেকে আসে? এডুকেশন থেকে আসে। শিক্ষা ব্যবস্থাটাকে ইনি ধ্বংস করে দিয়েছে। আজকে উনি বলছেন যে কোন বিচারপতির বাড়ির থেকে টাকা পাওয়া গেছে তাকে উনি বলছেন, অনাবিল বাবু বলছেন যে এটা খুব অন্যায়। আর পাশাপাশি উনি বলছেন চন্দ্রচূড়কে উনি সুনাম অর্জন করছেন, তা তো করবেই। ও চন্দ্রচূড়ের সাথে অভিষেক বাবুকে দেখা গেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের চ্যানেলেও দেখেছি, তিনি ঘুরে বেড়াচ্ছেন বিদেশে একসাথে। তো যাই হোক অঞ্জনদা, এই দুর্নীতি আর তৃণমূল আর সন্ত্রাস, তৃণমূল আর খুন, তৃণমূল যতদিন থাকবে এই পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় মৃত্যু, মানুষের জীবনে প্রতিনিয়ত তাদের নিরাপত্তা নাই। আজ নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিম বাংলার মানুষ। আজ দিনের বেলায় খুন হয়ে যাচ্ছে মানুষ। আজকে অবৈধ বাজি কারখানাতে আগুন ধরে বাচ্চা শিশু যারা ঘুমিয়েছিল তারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। আজকে উনি কি বলছেন? উনি বলছেন মনে হয় বাজি বুঝতে পেরেছি। মজুদ ছিল, হ্যাঁ, বা মনে হয় বাজি মজুদ ছিল, কিংবা হয়তো সিলিন্ডার বাস্টে মারা গেছে, তদন্ত করে দেখা হবে কি হবে না হবে। এটা কি একটা আমাকে ঘটনা? আমাকে আমি এখানে সোমেনবাবুর কাছেই যাব। সোমেনবাবু, কার্যত রতনবাবু যেটা বলছেন সেটা তো একটা দিক রয়েছে, কিন্তু জিৎবাবুর একটি কথা প্রসঙ্গ টেনে আমাকে বলতেই হচ্ছে। কোনো এক জায়গায় এই সাধারণ মানুষ তারা তো এত কিছু বোঝেন না, তারা বোঝেন যে দিনের শেষে তারা কাজটা করবেন, ওয়েজেস পাবেন, কিছু একটু টাকা পাবেন এবং বাড়িতে গিয়ে তাদের খাওয়ার রুজি রুটি রোজগারটা হবে এবং তাদের পরিবারটা তারা চালাবে। তাদের তো কোনো দোষ নেই, তারা তো বুঝতে পারছেন না যে এই কারখানার আদৌ লাইসেন্স রয়েছে কি নেই, তারা তো এটা বুঝতে যাবে না যে ম্যানেজমেন্ট কিভাবে চলছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে, তারা এত কিছু বোঝে না, তারা তো সাধারণ মানুষ। কিন্তু তাদেরই প্রাণটা যাবে সোমেনবাবু। আর স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এডিজি দক্ষিণবঙ্গ হোক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হোক, তারা এসে শুধু দেখে যাবেন, দুটো গাল গল্প শোনাবেন এবং চলে যাবেন, অনেকটা ওই হুমায়ুন কবিরের রসগোল্লার মতো। আসলে আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমার তরফ থেকে বলি যে আমার সুযোগ ঘটেছে যে আমার আগে যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারীদের বক্তব্য শুনে তারপরে কিছু বলার। সেখানে প্রথমেই বলি, সুদীর্ঘ বছর ধরে গ্রামীণ কলেজে অধ্যাপনা করার দরুন প্রতি মুহূর্তে গ্রামীণ সমাজ এবং গ্রাম বাংলার অর্থনীতির সঙ্গে পরিচিতি প্রতিনিয়ত প্রতিদিন রয়েছে আমার। সেখানে যে গ্রাম বাংলার বিবর্তন, সেখানে আমরা দেখতে পাই এই যে যেটা আলোচনা করছেন এর অসুখটা কিন্তু বলা যায়, আমি বলবো একটু সময় নিয়ে, যে বাম আমলের থেকেই এই আতুর ঘরগুলো তৈরি হয়েছিল। অর্থাৎ গ্রামীণ স্তরে ক্ষমতার যে পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতার যে কাঠামো নির্মাণ, সেখানে বাম আমল থেকেই বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলো রাজনৈতিক ক্ষমতা কাঠামোর একটা অঙ্গে পরিণত হয়ে রূপান্তর ঘটে। তার ফলে
গ্রামীণ স্তরে বলা যায় প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সমভাবেই যে মূল স্রোত প্রশাসন, তার পাশাপাশি পার্টি কেন্দ্রিক একটি প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যেখানে আমরা জানি সালিসি সভা সন্ধ্যার সময়, যেখানে আমরা জানি যে পুলিশের কাছে ডায়েরি নেওয়া বা না উঠে যাওয়া তা নির্ভর করে এই যে পার্টি প্যারালাল প্রশাসন তার নেতৃত্বের অঙ্গুলি হেলনের ওপরে। তাই সেখানে দাঁড়িয়ে গ্রামীণ যে মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু অসহায়। এইটা হচ্ছে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে যাদের দেখছি, যেভাবে যে এই বেআইনি যে বাজি তৈরির কারখানা বা বাজি তৈরির আড়ালে অন্য কিছু অন্য সময় এই যে রুলিং পার্টি যে যে সময় থাকবে তাদেরকে সাহায্যকারী হিসাবে আরো অনেক কিছু সাহায্য করার প্রতিশ্রুতি বা পাইয়ে দেওয়ার জায়গা, এই যে একটা সুমনবাবু, নেক্সাস, এখানে আমার একটা এই খুব সহজ মনে একটা প্রশ্ন রয়েছে। আমি জানি না কারো মনে এই প্রশ্নটা আসে কিনা, কিন্তু আমার মনে না সচরাচর এই প্রশ্নটা এসে থাকে। আচ্ছা, অনেকেই বলেন, বিরোধী শিবির থেকে বলেন, রাজনৈতিক বিশ্লেষকরাও বলেন নাকি খারাপ মানুষদেরকে রাজনীতিতে প্রয়োজন হয়, বিশেষ করে তাদের ক্ষমতা বজিয়ে রাখার জন্য খারাপ মানুষদের প্রয়োজন হয়। আমি বলছি, আচ্ছা, রাজনৈতিক নেতারা কখনো এরকম বলেন যাদের হাতে এই পিস্তলগুলো থাকেন তাদের হাতে একটু কলম তুলে দিই লেখার জন্য? আচ্ছা, রাজনৈতিক নেতারা কখনো যাদের হাতে একটু বোমাগুলো দিয়ে দেন তাদেরকে কখনো বলেন যে একটু বই পড়তে? আচ্ছা, ধর্মের কেন্দ্রিকেও তো এখানে রাজনীতি হয়, কখনো বলেন যে এই বাইবেলটা পড়তে কিংবা গীতাটা পড়তে? এরকম কিছু বলে থাকেন কি? যদি সত্যি বলতেন তাহলে কি এই ঘটনাগুলো ঘটতো সোমেনবাবু? না, আসলে হচ্ছে কি, যে কোনো ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে আগেও, আমি বলছি না যে আগের যুগ স্বর্ণযুগ এখন পেতলের যুগ, ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী শিবির বলুন বা শাসক গোষ্ঠী, তাদের ক্ষেত্রে ক্ষমতা বজায় রাখা, ক্ষমতা অর্জন করা, এই দুটো প্রক্রিয়ার মধ্যে না খুব কষ্টসাধ্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। সেইটাই এখন রূপান্তর ঘটে যে কত চটজলদি এই ক্ষমতাকে জিয়ে রাখার প্রক্রিয়াকে আমদানি করা যায়, আবার বিরোধী গোষ্ঠীও মনে করে কত সহজে সেই ক্ষমতাকে অর্জন করার জন্য আমি সহজ পন্থাকে নেব। তাই সহজ পন্থার অবলম্বন করা মানে ধমকানো, চমকানো আর ঝান্ডাকে ডান্ডায় পরিণত করা, এই প্রক্রিয়াগুলো খুব সহজেই উঠে আসে। অর্থাৎ ঝান্ডা যখন ডান্ডায় পরিণত হয়, স্বাভাবিকভাবেই সেই যে ভয় পাওয়ার রাজনীতি, অর্থাৎ এখান থেকেই আসে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, দুটোর মধ্যে পার্থক্য। অর্থাৎ এই যে গ্রামীণ পরিসর, সেখানে আস্তে আস্তে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই কিন্তু অবলুপ্তির পথে চলে যায়। সেখানে ক্ষমতাকে ধরে রাখার জন্য যে প্রক্রিয়া সহজ পন্থায় আমদানি করা হয় এবং যুব সমাজকে এক প্রকার যে পাইয়ে দেওয়ার রাজনীতি এবং এই যে আমদানি করা হয়, তার ফলে স্থানীয় পার্টি অফিসগুলো হয়ে উঠেছে বর্তমানে যে আমি এই পার্টি অফিস আমার কর্মসংস্থান যোগায়, এই পার্টি অফিস এর জন্য আমি প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি, এই যে একটা প্রক্রিয়া দেখা দিয়েছে। একেবারেই দেখুন, এ রাজ্যে ঝান্ডার নিচে ডান্ডার কথা বলা হয় এবং রামনবমীতে অস্ত্র নিয়ে বিভিন্ন রকম তারা র্যালি করবেন এমনটা বলা হয়। এ রাজ্যে মুসলমানেরা হিন্দুদের ওপর আক্রমণ করেন, হিন্দুরা মুসলমানের ওপর আক্রমণ করার কথা ভাবেন ওই অস্ত্র ডান্ডা যাই বলুন না কেন। হয়তো অনেকে বলতে পারেন না আমি সাম্প্রদায়িক কথা কেন বলছি। দেখুন, এ রাজ্য বা এ দেশ ধর্মের আঙ্গিকে নানান রকম কথা হয়, আলবাত হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেউ কখনো বলেন না যে একটু একটা পেন তুলে দিতে, কেউ বলেন না যে ওই সেই সাধারণ কর্মীগুলোর দিকে একটু এডুকেশনের হাতটা বাড়িয়ে দিতে, কেউ বলেন না। না, এ রাজ্যে ভাতা দেওয়া হয় কিন্তু শিক্ষার কথা কেউ বলেন না। এ রাজ্যে ধর্মের কথা বলা হয় কিন্তু গীতার কথা বলা হয় না। ঠিক কি কি উঠে আসে সে বিষয়ে কিছু বলা হয় না। কিন্তু ইসলামপুরের ঘটনাটা একবার ভেবে দেখুন তো, যে বাচ্চা ছেলেটি সে বড় হয়ে কলম দিয়ে কিছু লেখালেখি করবে, এই যে যারা প্যানেলে বসে রয়েছেন তাদের মতো অনেক কথা বলবেন বা ধরুন অনেক শিক্ষাগত যোগ্যতায় পৌঁছবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিংবা ধরুন বিচারপতি হবেন, না সেই টাকা পাওয়া বিচারপতি নয়, অন্তত অনাবিলবাবুর কথা প্রসঙ্গে DY চন্দ্রচূড়ের মতো কোনো বিচারপতি হবেন,
হবেন, কেউ না কিছু একটা হবে নিশ্চয়ই, সমাজের উচ্চতর জায়গাতে যাবেন। তারাই যদি হাতের মাঝে হঠাৎ করে স্নান করতে গিয়ে কার্তুজ পেয়ে যান, কি হবে? অবশ্যই জানাবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি পেয়েছি। বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বোমা স্তূপে বাংলা। দেখুন, বিরতির আগে আপনাদের বলছিলাম কলম, গীতা এবং তার সঙ্গে সঙ্গে কার্তুজের কথা। ভাবছিলেন হঠাৎ কেন এই কথাগুলো বলতে শুরু করলাম। দেখুন, একটি ঘটনা এক্ষুনি আপনারা দেখতে পাবেন, প্রতিবেদন রাখবো আপনাদের সামনে, যেখানে কার্যত ছোট ছোট বাচ্চারা তারা স্নান করতে গিয়েছিলেন একটি নদীতে, এবং সেখানে হঠাৎ করে তারা একেবারে মাছ ধরার মতো করে কার্তুজ উঠিয়ে কার্যত তাদের চক্ষু চড়কাজ। আচ্ছা ভেবে দেখুন তো, এই কার্তুজগুলো কোথা থেকে আসলো? সত্যি কি এটা কোনো চৈত্র মাসে সেল চলছে? কার্তুজ সরাসরি হাতের কাছে পাওয়া যাচ্ছে, বোমা হাতের কাছে পাওয়া যাচ্ছে, বন্দুক হাতের কাছে পাওয়া যাচ্ছে। আমি বলছি আগ্নেয়াস্ত্র চৈত্র সেল চলছে কি? এটি প্রতিবেদন রাখছি আপনাদের সামনে, দেখুন। নদীতে মাছের বদলে বন্দুকের কার্তুজ। নদী হাতড়ালেই উঠে আসছে গোছা গোছা বুলেট। চোখ কপালে স্থানীয়দের। ঘনীভূত রহস্য ইসলামপুরে। নদীর জল থেকে মাছ উঠে আসার কথা তো আমরা সবাই জানি, কিন্তু যদি মাছের বদলে ঝাঁকে ঝাঁকে উঠে আসে বন্দুকের কার্তুজ। অবাক করা এই ঘটনায় ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকায়। ইসলামপুর থানার খবরগাঁও এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে দলুঞ্চা নদী। সেখানে মাছ নয়, কার্তুজ খোঁজায় ব্যস্ত এলাকাবাসী। ইসলামপুরের খবরগাঁও এলাকার বাসিন্দারা সোমবার রাত থেকেই নদীতে বন্দুকের গুলি অর্থাৎ কার্তুজ খুঁজে বেড়াচ্ছেন। উদ্ধারও হয়েছে অন্তত 50টিরও বেশি কার্তুজ। ইসলামপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার সকালে সেখানে পৌঁছায় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকাল হতেই কার্তুজ খোঁজা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নদীতে হাঁটু সমান জল রয়েছে, হাত দিলেই তলা থেকে বেরিয়ে আসছে কার্তুজ। এলাকার এক বাসিন্দা জানাচ্ছেন, কোথা থেকে কার্তুজ এলো তারা বুঝতেই পারছেন না। খবর গায়ে কিছু বাচ্চা কাচ্চা নদীর ধারে খেলতে গেছিল, ক্রিকেট খেলতেছিল। নদীতে চান করতে গিয়ে বন্দুকের গুলি অনেক রাউন্ড পাওয়া গেছে। এমনকি বাচ্চাগুলা সবাই বেটে বেটে গুলিগুলা নিয়ে খেলাধুলা করতেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইসলামপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আমি সরাসরি ডিবেটের মধ্যেই আসবো। আমি অনাবিল বাবুর কাছেই যাবো। অনাবিল বাবু, ধরুন আপনি আপনার বাড়িতে রয়েছেন এবং আশপাশে কোনো ছেলে পেলে এলো, ছেলে মেয়ে সবাই একত্রিতভাবে আপনার বাড়িতে এসছে, এবং তারা হঠাৎ করে এই কার্তুজগুলো আপনার সামনে নিয়ে গেল এবং বলল যে অনাবিল বাবু, এটা না ওই পেন, ওই বই, গীতা, বাইবেল, কোরআন এসবের ঊর্ধ্বে এই কার্তুজটা ঠিক কী অনাবিল বাবু? আপনি কি উত্তর দেবেন? কি বলবেন? 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি, চৈত্র মাসে সেল চলছে আগ্নেয়াস্ত্রের, অনাবিল বাবু। দেখুন, আপনি বলছেন এটা এটা কে বা কারা করছে, কে বা কারা করেছে, আমি ওই বিতর্কে যাচ্ছি না। আপনি যখন বলছেন ওখানে পাওয়া গেছে, ওখানে পাওয়া গেছে, কিন্তু একটু আগে আপনি বলছিলেন যে ওই ওদের হাতে একটা পেন বা একটা কলম বা একটা গীতা তুলে দিয়ে ওদেরকে ভালো মানুষ হওয়ার জন্য কই কেউ বলছে না তো, কোনো রাজনৈতিক নেতা বলছে না তো। কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন? আজকে শিক্ষার জন্য এই সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সদিচ্ছাটা কোথায়, কোন জায়গাতে? আজকে বলুন তো, আজকে একটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সেখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, ড্রপ আউটের সংখ্যা অনেক কমে গেছে। এবং একটা বিষয় হচ্ছে যে একজন নারীকে যদি শিক্ষিত করা যায় তাহলে তার পুরো পরিবারটা শিক্ষিত হয়। একজন পুরুষ শিক্ষিত হলে শুধুমাত্র সেই শিক্ষিত হয়, আর একজন নারী শিক্ষিত হওয়া মানে তার পুরো ফ্যামিলিটা শিক্ষিত হবে। এবং সেই জায়গাতে আজকে যেটা রামমোহন এবং বিদ্যাসাগর যে চেষ্টাটা করে গেছেন, তারই উত্তরসূরি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতায়ন এবং নারীকে অগ্রগামী করার জন্য, এবং সেই কারণে নারীর প্রতি তার যে শিক্ষা এবং সমস্ত ক্ষেত্রে নারীকে এগিয়ে নিয়ে আসার এবং তাদের স্বয়ংভর করার, স্বাবলম্বী করার যে একটা অদম্য প্রচেষ্টা, এবং তাকে শিক্ষিত করে তোলার, তাকে কন্যাশ্রী, তাকে তার যে অধিকার, মানে নারীর যে অধিকার কন্যাশ্রী, সেটা হচ্ছে তার আকাশ ছোঁয়ার অধিকার, সেটা মমতা ব্যানার্জি তাদের হাতে তুলে দিতে চাইছেন শুধুমাত্র সমাজটাকে বদলানোর জন্য। এটা অস্বীকার করতে পারবে?
ঠিক আমি বলি অনেক রকম স্ত্রী রয়েছে রাজ্যে, অনেক রকম স্ত্রী চলছে, মহিলাদের অগ্রগতি দিনের পর দিন বাড়ছে। বলতে পারেন, আপনারা সমালোচনা করতে পারেন, আপনারা criticize ঠিক, করতে আমি পারেন, আমার অনেক এখানে স্ত্রী আছে। অবশ্যই কিন্তু রতনবাবুর কাছে কন্যাশ্রী যাবো। আজকে বিশ্বের দরবারে আমি বন্দিত, একটা কথা কন্যাশ্রী বলি, আজকে বিশ্ব অনামিল দরবারে বাবুকে, বন্দিত। রতনবাবু অনাবিল বাবু কিছু বলতে চাইছেন, একটু শুনে নিন না, কেন এরকম করছেন? অনাবিল বাবু বলুন, বলুন। অনাবিল বাবু বলুন। হ্যাঁ, বলছি কন্যাশ্রীকে আপনারা ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী, বিশ্বের দরবারে বন্দিত। বিভিন্ন রাষ্ট্র নায়করা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নারীদেরকে, নারীর ক্ষমতায়নকে, নারীকে এগিয়ে নিয়ে আসার জন্য তার যে পরিকল্পনা, সেগুলো তারা শুনতে চাইছেন, তারা জানতে চাইছেন। এগুলো অস্বীকার করতে পারবেন কি? আমি বলি। আমাকে রতনবাবুর কাছে এখানে আসতেই হবে। বলুন, বলুন। রতনবাবু, আমি শুধু একটি প্রশ্ন সংযোজন করব এবং আপনার কাছেই আসবো। মূলত অনামিল বাবুর ভাষায় ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ইসলামপুরের নদীতে কার্তুজ পাওয়া যাচ্ছে। বোধহয় সম্ভবত ক্ষমতায়নের কথা বলতে গিয়ে পুরুষদেরকে একটু বেশি ক্ষমতা দেওয়ার চেষ্টা চলছে, তার কারণ মহিলাদেরকে নিরাপত্তা দিতে হবে, তো তাই জন্য নদীর মধ্যে কার্তুজ পাওয়া যায়। আর ঠিক একই রকমভাবে হয়তো ওই নারী ক্ষমতায়ন এবং পুরুষদের এগিয়ে দেওয়ার স্বার্থে কোনো জায়গায় বোমা বিস্ফোরণ হয়। এ রাজ্যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা খেলতে গিয়ে বল ভেবে বোমা ফাটিয়ে ফেলে, আহত হয়ে পড়ে। এগুলো সবই ক্ষমতায়নের পথেই যাচ্ছে। আপনারা বিরোধীরা খামোখা এত চেঁচামেচি করেন, রে 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 করেন, কেন করেন রতনবাবু আপনারা এসব? বলি অযোধ্যা, যে গুলি, বোম, পিস্তল এগুলো তো খোলা বাজারে পাওয়া যাচ্ছে। এই দৃশ্য আপনারা দেখিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ার বিক্রি করছে বা নিয়েছে কার্তুজ ফার্তুজ এগুলো বিক্রি করছে পশ্চিম বাংলাতে, এগুলো খোলা বাজারে বিক্রি হয়। এটা তো আছেই। মেন যেটা বলছিলাম, অনাবিল বাবু যেটা বললেন যে মেয়েদের সংখ্যা বেশি, কিন্তু অনাবিল বাবু জানেন যে দিনের দিন মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা যে টোটাল, সেটা কমে যাচ্ছে, উচ্চ মাধ্যমিকে কমে যাচ্ছে। আর আপনি কি জানেন ওটা কেন হয়েছে? এটা শুনুন, আমি সেটা একজন বলি। শিক্ষক, আমি একটা শুনুন, আমি একটা সেটাই হাই আমি স্কুলের আপনার শিক্ষক। কাছে আমি সেটাই জানতে আপনাকে চাচ্ছি। শুনতে হবে, আপনি আসল বিষয়টা জানেন না। আরে কেন এবারে কমেছে, আগামী বারে কত স্টুডেন্ট হবে আপনার জানা আছে? আমি একটা হাই স্কুলের শিক্ষক, আমি ঠিক আছে, দায়িত্ব নিয়ে বলছি। এটা যে বার, যে এজের বারটা ছিল, সেই এর বারের কারণে কমেছে। আগামী বারে ঠিক এর ডবল হবে, আপনি লিখে রাখুন। এই চ্যানেল আমি দাবি করছি, আমি আজ টিচার। না শোন, আপনার ওটাই জানা নেই, আপনি কমেছে। এবারে আপনি দেখাবেন, ভালো এটা হচ্ছে সেই 6 বছরের এজের যে বার ছিল, সেই বারে এই ছেলে মেয়েগুলো পড়ে যাওয়ার জন্য একবার হাফ হয়ে গেছে। আপনি এটা ভালো করে জেনে রাখুন। না সে যদি বাড়ে তো ভালো কথা, কিন্তু যেটা আপনি বললেন আপনাকে একটু থামাচ্ছি, অনাবিল বাবু আপনাকেও একটু থামাচ্ছি। আমি দুজনকে এখানে একটু থামাচ্ছি, তার কারণ সাধারণ দর্শক কিছু বুঝতে পারছেন না এবং আপনারা কেউ কারো কথা শুনতে একেবারেই প্রস্তুত নন। আমি তার আগে একটি কথা বলছি, আমি এখানে অবশ্যই রতনবাবুকে সুযোগ দেবো, কিন্তু তার আগে একটি ছোট্ট উদাহরণ আমাকে এখানে দিতেই হচ্ছে। আমি দিতে চাইছিলাম না, বিশ্বাস করুন, তার কারণ বোমা বিস্ফোরণের মাঝে শিক্ষাকে বারংবার নিয়ে আসার আমার কোনো ইচ্ছে নেই। তার কারণ বোমা বিস্ফোরণ কার্যত দুষ্কৃতীরা করে থাকে, সেখানে কোনো সাধারণ ভালো মানুষরা সেখানে থাকবে বলে আমরা বিশ্বাস করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে এমনও ঘটনা সামনে আসে যেখানে এ ফর অ্যাপেল লিখতে গিয়ে APPLE বানানটা লিখতে পারেন না অনেকে। টিচাররা ঠিক শুনছেন আপনারা, 80 থেকে 90 মার্কস এখানে দিয়ে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রে তো দিয়ে দেওয়া হয়, কেন্দ্রে তো ছেলেমেয়েরা কত সুন্দর পড়াশোনা করে পেয়ে যাচ্ছে। কিন্তু এক মিনিট, অনামিল বাবু, আপনি একজন টিচার হতে পারে, আপনার প্রতি আমার সম্মান রয়েছে, কিন্তু আপনার বরাবরই এটাও ভাবা উচিত যে আপনাদের উত্তরসূরিরা, আপনাদের যেসব ছাত্রছাত্রীরা আপনার স্কুলে পড়াশুনো করেন, সেই সব স্টুডেন্টদেরও একটি ভবিষ্যৎ রয়েছে। 80-90 দিয়ে দিলে পরেই কারো ভবিষ্যৎ তৈরি হয়ে যায় না অনাবিল বাবু, এটা বোঝার চেষ্টা করুন। বাংলায় আমি 80 পাচ্ছি আর বাংলা বানানটা করতে পারি না, আমি ইংরেজিতে 90 পাচ্ছি, ইংরেজিতে ইংলিশ স্পেলিংটা বলতে পারি না, এইভাবে 80-90 পেয়ে কোনো লাভ নেই অনাবিল বাবু। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবং আপনি একজন টিচার, আপনার মুখে এটা মানাচ্ছে না, প্লিজ। আমাকে রতনবাবুর কাছে এখানে যেতেই হচ্ছে। দেখুন, সে অনাবিল বাবু উনি হাই স্কুলের মাস্টার, উনি অনেক বেশি জানে আমার থেকে, সেটা ঠিকই আছে। আমার ওনাকে নিয়ে সেটা কোনো সমস্যা না, কিন্তু বাস্তব যেটা অঞ্জনদা আপনি যেটা বললেন, যে বাস্তবটা তো মানতে হবে। আমি 80 পেয়ে গেলাম কি 70 পেয়ে গেলাম, আপনার কিছু শিখতে পারলো কি পারলো না। এবার যে প্রসঙ্গ থেকে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, অঞ্জনদা আপনাদের এই চ্যানেলে আপনারা অনেক শো করেছিলেন যে বাচ্চারা খেলনা ভেবে অনেক সময় বোম নিয়ে খেলতে গিয়ে তারা কিন্তু অনেক মারা গেছে। এই পশ্চিম বাংলায় থেকে এই বোম বলুন, পিস্তল বলুন, এই যে ধারালো অস্ত্র বলুন, এগুলো মুক্তি কবে পাবে?
সামনে রামনবমী আসছে অঞ্জনদা, আমরা এখানেও এর আগেও দেখেছিলাম যে ধারালো অস্ত্র নিয়ে একটু সংক্ষেপে, আমাদের হাতে সময় একদম হ্যাঁ কম। মিটিং মিছিল করছে, সবকিছু করছে। আমরা চাই, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জনদা আপনাদের চ্যানেলের মধ্যে থেকে বলতে চাই যে অস্ত্রমুক্ত বাংলা চাই আমরা। এই যে এত পরিমাণে অস্ত্র আর এই যে অবৈধ ব্যবসা, বারুদ বলুন, বোমা বলুন, পিস্তল বলুন, গুলি বলুন, কেন কেন এই বাংলার গলিতে অলিতে গলিতে সমস্ত জায়গায় এই অস্ত্র বুঝতে পেরেছি থাকবে? অতুলবাবু, আমাদের হাতে এই একদম অস্ত্র সময় মুক্ত কম, আমরা কিন্তু বাংলা তাই চাই। আরেকটি জায়গার ছবিও আপনাকে দেখাবো। মুক্তাঞ্চল বলছেন না, একদিকে শুধু বাংলা নয়, গুজরাটের ছবিটাও আপনাদের সামনে রাখবো, দেখুন। পিসিআরকে বলবো গুজরাটের ছবিটা একবার দেখাতে, দেখুন। গুজরাটেও একই রকম ঘটনা, শুধু বাংলা নয়, বোমা বিস্ফোরণ হচ্ছে, বাজি বিস্ফোরণ হচ্ছে, কার্যত সেখানে রণক্ষেত্রের চেহারা, অগ্নিকাণ্ড ঘটছে, সাধারণ মানুষ বিপর্যস্ত, চাঞ্চল্যকর ছবি উঠে আসছে টিভি বাংলার পর্দা, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। গুজরাটের ছবি, বাংলার ছবি যেমন সারাদিন ধরে আপনারা দেখেছেন, গুজরাটের ছবিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালেই ঘটনাটি ঘটেছে, গুজরাতের ঘটনা আপনাদের সামনে রাখছি। দেখুন, কার্যত দেশের বিভিন্ন প্রান্তে যে কোনো রাজনৈতিক দল থাকতে পারে, অনাবিল বাবুর কথা ধরেই বলতে হয়, মূল্যবোধ কমছে, জাতির মূল্যবোধ কমছে, সাধারণ মানুষের মূল্যবোধ কমছে। তার কারণ বেকারত্ব বাড়ছে, দিনের পর দিন এডুকেশন সিস্টেমে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। আমি ঠিক এই জায়গায় সরাসরি অন্তিম লগ্নে রয়েছি, বাড়তি কথা নয়, সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই সুযোগ দেবো জিৎবাবুকে। জিৎবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম কথা একটু বলে নিই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের তৃণমূলের যিনি রয়েছেন উনি একজন টিচার নিজেকে বললেন। তা সত্ত্বেও আমি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা সব থেকে মানে পৃথিবীর মধ্যে বোধহয় নিচে দাঁড়িয়ে। কারণ যাদেরকে যেই বাংলায়, যেই রাজ্যে মাধ্যমিক উঠে গেছে প্রায় বললেই চলে, উচ্চ মাধ্যমিকও প্রায় গেল মানে অবস্থায়, যেখানে পাস ফেলের কোনো ব্যাপার নেই, সেখানে ওই 80-100 পেয়ে তারা ওই বোমাই ধরতে হবে বা কারতুজি ধরতে হবে। এবার আসি, অনেকেই বললেন, আপনারা বললেন যে গুজরাট এবং রামনবমীতে কোনো মিছিল করা, এটা হচ্ছে হিন্দুদের প্রধান মানে প্রধান দেবতা বলি আমরা ভগবান শ্রী পুরুষোত্তম রামকে। সেই অর্থে রামনবমীতে যদি কোনো মিছিল হয় বা রামনবমী নিয়ে যদি কোনো প্রবলেম হয়, সেই রামনবমীতে কোথাও লেখা নেই যে তৃণমূলের যারা আর কি মানে যারা নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্বরা বোমা বিস্ফোরণের সাথে যুক্ত থাকবে বা কোথাও এমন একটা বাজি কারখানা থাকবে। একেবারে জিৎবাবু, আপনি একদম ঠিক বলেছেন। আমাকে এখানে অবশ্যই সোমেন বাবুর কাছে যেতে হবে, কিন্তু একটি কথা এখানে বলতেই হচ্ছে, সংযোজন করতে হচ্ছে। ঠিক বলেছেন, রামনবমীতে বোমা ধরবেন এরকম কেউ বলেননি, কিন্তু এটা বলেছেন অনেকেই, ঝান্ডার নিচে ডান্ডা থাকবে। আমি এখানে সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আসলে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরাই আমাদের প্রতিনিধিদের নির্বাচন করে থাকি, সেখানে গ্রামীণ স্তর হোক বা যে স্তরেই হোক। সুতরাং সবার আগে আমাদের বিভিন্ন সময় আত্মসমালোচনার জায়গাটা খুঁজে নিতে হবে এবং আমাদের অধিকার বোধের জায়গাটা এই বলেই শেষ করবো, যাতক এই প্রসঙ্গে শিক্ষা এসছে, অর্থাৎ সেখানে বলবো আমি যাতক উচ্চশিক্ষার সঙ্গে জড়িত, সেখানে তাই প্রতি মুহূর্তে এটাও স্মরণযোগ্য যে আজ উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয়গুলিকে বারবার পোর্টাল খুলতে হচ্ছে, যে অ্যাডমিশনের হয়ে যাওয়ার পরেও যে স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যেখানে স্টুডেন্ট শিক্ষক রেশিও যে তুলনায় থাকে, সেখানে দাঁড়িয়ে আজ স্টুডেন্ট উচ্চশিক্ষায় হাহাকার, মেন স্ট্রিম অ্যাপ্রোচে বলছি। এই অবস্থা দাঁড়িয়েছে গ্রামীণ কলেজ থেকে শহরের কলেজগুলোতে, খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়েরও এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে সুতরাং গাছের নিচতলায় বলা যায় যে শেকড় বা যেটা প্রাথমিক শিক্ষা, সেখান থেকে জলের অভাব হলেই উচ্চশিক্ষার ওপর তলাও বলা যায় সেই শুষ্কতা বা সেই প্রাণহীনতার আশঙ্কা দেখা দেয়। তাই এই অশনি সংকেত আমাদের কিভাবে যাবে সেটা আমাদের আগামী দিনে নেতৃবৃন্দ না বুঝলে সত্যি খুব অসহায় অবস্থার মধ্যে আমরা আছি। বেশ, অনামিল বাবুর কাছে যাবো। অনামিল বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি আমার বিজেপির যিনি উপস্থাপন করছেন ওই বন্ধুর কথা রেস ধরেই বলি
উনি বললেন যে মানে ওই 80, 90, 100 পেলে কিছুই হবে না, কিন্তু ওনার জানা নেই যে এই গত বছরে কেন্দ্র সরকারের যে সমীক্ষা রিপোর্ট, সেই সমীক্ষা রিপোর্টে সৌমেন বাবু হয়তো জানেন কি জানেন না, যে আমি জানি না, এই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা ভূয়সী প্রশংসা করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গায়। আর একটা কথা আমি বলতে চাইছি এই শেষ মুহূর্তে, যে বিজেপি তারা রাজনীতি করে আবেগ দিয়ে, আর মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রাজনীতি করে বিবেক দিয়ে। আবেগ হচ্ছে একটা মোমবাতির মতো, সেটা কিছুক্ষণ জ্বলার পরে সেটা নিভে যায়, আর বিবেক হচ্ছে একটা সূর্যের মতো, সেটা কোনোদিনই নেভে না। মমতা ব্যানার্জিকে কোনোদিনই নেভানো যাবে না। মমতা ব্যানার্জি আবার 2026-এ ক্ষমতায় তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। বেশ, আমি এখানে সরাসরি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জনদা দাবি থাকবে যে সারা বাংলায় যে অবৈধ অস্ত্র বলুন, বোম বলুন, বারুদ বলুন, অবৈধ যে সমস্ত কারবার বলুন, এগুলো বন্ধ হোক। পাশাপাশি আপনাদের চ্যানেল থেকে সারা বাংলার মানুষের প্রতি আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করব যে আপনারা কোনো রকম ভাবে ধর্মের প্রতি মোহ না দেখিয়ে আপনারা আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করুন, দেশের উন্নয়নের কথা ভেবে, বাংলার উন্নয়নের কথা ভেবে। কারণ এই বাংলায় যে সরকার চলছে, সেই সরকার কোনো কর্মসংস্থান বেকারদের দিতে পারেনি। সে মেধা পলায়ন করছে, বাংলা থেকে বাইরে চলে যাচ্ছে। এই বাংলায় কোনো শিল্প নেই, কলকারখানা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র আছে মানুষের হাহাকার, আর আছে শুধু মানুষের মৃত্যু। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে এই বাংলায় কত মানুষ মারা যাচ্ছে। আজকে বারুদের স্তূপে আগুন ধরে মানুষ মারা যাচ্ছে। আজকে দেখছি যেখানে সেখানে গুলিতে বোমে মানুষ মারা যাচ্ছে। তাই এই বাংলা অস্ত্রমুক্ত বাংলা। একেবারে অন্তিম নগরে রয়েছে। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ একটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার সাথে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করব। দেখুন, রতনবাবু বললেন যে সবাই একত্রিত হয়ে ভোটটা দিতে আসুক। কি করে দেবেন? বোমা, পিস্তল, কার্তুজ এসব যখন দেখবেন সাধারণ মানুষ, তারা ভয়ভীত হবেন না। সাধারণ মানুষের কাছে জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন থাকলে লড়াই থাকবে, লড়াই থাকলে জীবন থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনীতির এইসব চাপা কলে কেউ পড়তে চায় না, এইসব গোলকধাঁধার মধ্যে কেউ পড়তে চায় না। রাজনীতি একটি চক্রব্যূহ, যেখানে সাধারণ মানুষ ঢুকে তো পড়েন কিন্তু বেরোতে পারেন না। আর যেই সব ছোট ছোট ছেলেমেয়েদের কথা আমি বলছি, ওই যে সবাই বলছে কি হলো, কি করে হলো, ট্রাইব টিভি বাংলা প্রশ্ন করছে সরাসরি কেন হলো। এডুকেশন নিয়ে প্রশ্ন তুলছি আমরা, সরাসরি প্রশ্ন তুলছি সেই সব বাড়ির ছোট ছোট ক্ষুদে ছেলেমেয়েদের, যাদের অধিকার রয়েছে এডুকেশনটার, যাদের অধিকার রয়েছে দুবেলা ভাত খাওয়ার, ভাতটা সঠিক সময় পাওয়ার। কিন্তু কেউ সে কথা বলছেন, কেউ বলছেন বেকারত্ব নিয়ে কথা, কেউ বলছেন এডুকেশন নিয়ে কথা, কেউ বলছেন না। সবাই বলছেন বোমা পাওয়া যাচ্ছে, কেন আইনি প্রশাসনের ব্যর্থতা হলো, কেউ ভাবছে না এডুকেশন নিয়ে। আমরা আজ এডুকেশন নিয়ে প্রশ্ন তুলেই এই প্রোগ্রাম শেষ করছি। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।